ওয়েলকাম টু টিটিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 17-18 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 17টা ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমাদের এই ক্লাসগুলো চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে। তোমরা অবশ্যই জানো যে 2024-এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু আলোচনা চলছে। এছাড়া আমাদের টিডব্লিউএস একাডেমি পেইড ব্যাচ, অর্থাৎ টিডব্লিউএস একাডেমি অ্যাপ যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের পেইড ব্যাচ রয়েছে। তোমরা যারা জয়েন করোনি বা এনরোল করোনি তারা অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। সেখানে টেট ফাউন্ডেশন 2024 এই শিরোনামে, অর্থাৎ এর উপরে ভিত্তি করে কিন্তু ফাউন্ডেশন ব্যাচ আমাদের চালু হয়েছে, এখনো চলছে ব্যাচটা। আমরা কোশ্চেনগুলোর দিকে এগিয়ে যাই। 1 নম্বর কোশ্চেনগুলো দেখো। কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা মক টেস্ট হিসাবে নেবে, তার পাশাপাশি নিজেরা চেষ্টা করবে উত্তর করার জন্য। যেগুলো ভুল হবে বা সঠিক হবে সেগুলো মার্ক করবে এবং বুঝে নেবে কেমন করে কিভাবে কোশ্চেনের আনসারটাও হলো। কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়? এটা 2013-র টেটে আসা কোশ্চেন। সুতরাং অনেকে জানো বা অনেকে দেখেছো ব্যাপারটা, যে অনেকে কোশ্চেনগুলো চেনা হতে পারে বা পরিচিত থাকতে পারে। কোশ্চেনের সাথে ভালো করে উত্তর করার চেষ্টা করবে যে কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়। এগুলো করো, যে মানে অথরিটেরিয়ান শিশু প্রশিক্ষণ, নেগোসিয়েটর শিশু প্রশিক্ষণ, ডেমোক্রেটিক শিশু, সংবেদন ও পেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ। কোন ধরনের শিশু প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে ডেমোক্রেটিক শিশু। ডেমোক্রেটিক শিশু ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়। নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? ভালো করে উত্তর করার চেষ্টা করো, মনোযোগ সহকারে পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভুলের পরিমাণ কম হতে পারে। কি বলছে? নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? দেখো, মনোভাব শিখনের ফলে পরিবর্তন হতে পারে, ধারণা হয়, জ্ঞান হয়, কিন্তু পরিণমনটা শিখনের কারণ, বা আমরা বলি যে পরিণমন শিখনের উপরে প্রভাব বিস্তার করে, বা শিখনের একটা ভালো অন্যতম উপাদান আমরা বলতে পারি পরিণমন। কিন্তু মনোভাব, ধারণা, জ্ঞান এগুলো হচ্ছে শিখনের ফলাফল। 3 নম্বর দেখো, অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি কোনটি? অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি কোনটি? অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি কোনটি? উত্তর করবে সবাই। অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অ্যাডোলেসিয়ার। এই গ্রিক শব্দ থেকে এসেছে অ্যাডোলেসেন্স শব্দটি। তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর ওপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? তোমার শ্রেণীকক্ষে, ভালো করে বোঝো প্রশ্নটা, তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর ওপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? সে এক ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে, ডিফেন্স মেকানিজম আমরা যেটাকে বলি। সেই প্রতিরক্ষণ কৌশলগুলির মধ্যে কোনটি? যেমন যৌক্তিকতা, প্রক্ষেপণ, অবদমন, অনুকম্পন। কি হবে? শ্রেণীকক্ষে কোনো শিশু নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর উপর চাপিয়ে দেয়, এক্ষেত্রে আমরা বলবো সে যে ডিফেন্স মেকানিজম ব্যবহার করে সেটি হচ্ছে প্রক্ষেপণ। প্রক্ষেপণ মানে হচ্ছে যে কোনো নিজের দোষ বা নিজের ব্যর্থতা অন্যের উপরে চাপিয়ে দেওয়া, একে আমরা প্রক্ষেপণ বলবো। 5 নম্বর দেখো, প্রতিভাবানদের সমস্যা সমাধানে কোনটি ব্যবহার হয়? প্রতিভাবান যারা রয়েছে তাদের কোন মানে তাদের যে সমস্যার সমাধান করতে গেলে কোন পদ্ধতি উপযুক্ত হবে? দেখো, প্রতিভাবানদের সমস্যা সমাধানে বিশ্লেষণ পদ্ধতি
খুবই প্রয়োজনীয়, বা এটা ব্যবহার হয় প্রতিভাবানদের বিভিন্ন আচরণ বা যেগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করার মাধ্যমে তার মোটিভ অর্থাৎ তার মনোভাব, তাছাড়া তাদের বিভিন্ন ধরনের প্রবণতা সম্পর্কে আমরা জানতে পারি এবং সেই মতো সমস্যার সমাধান করা যায়। 6 নম্বর দেখো, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? উত্তর করবে সবাই। কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? শৈশবকাল, নাকি সদ্যজাত, নাকি কৈশোরকাল, নাকি বাল্যকাল? কোন সময়কালকে বলা হবে নির্ভরশীলতা হ্রাসের কারণ বয়স বলা হচ্ছে যে কৈশোরকালকে? কৈশোরকালকে বলা হচ্ছে নির্ভরশীলতা হ্রাসের বয়স, কারণ এই কৈশোরকালে সে স্বাধীন হতে চায়। এতদিন পর্যন্ত সে তার বাবা মা বা অন্য কোনো বয়স্ক ব্যক্তির ওপর নির্ভরশীল ছিল। সে কৈশোরকাল বা বয়ঃসন্ধিতে এসে তার পরিণমন, তার বৃদ্ধি, তার বিকাশের ওপর নির্ভর করে সে স্বাধীনতা পেতে চায় বা স্বাধীন হতে চায়। এই কারণে একে বলা হয় নির্ভরশীলতা হ্রাসের বয়স। স্বাধীনভাবে কাজ করতে চায় এবং তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের মধ্যে একটা কি বলা যায় যে একটা আহ, শান্তিপূর্ণ, যেটাকে আমরা বলি মনোভাব, সেটা তৈরি হবে। না হয়তো তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ বা অপসঙ্গতি দেখা দিতে পারে। 7 নম্বর দেখো, বয়ঃসন্ধিকালের একটি পরিচিতি সমস্যা কোনটি? বয়ঃসন্ধিকালের একটা পরিচিত যেটা সমস্যা সেটা হচ্ছে কি, যেমন দেখো ব্রহ্মপ্রত্যক্ষণ, স্কুল পালানো, প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি, অনিদ্রা। ভালো করে লক্ষ্য করো, বয়ঃসন্ধিক্ষণের একটি পরিচিত সমস্যা যেটা, সেটা হচ্ছে প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি। অর্থাৎ আর বন্ধু দল আমাকে যদি প্রবঞ্চিত করে দেয়, তাই না, বন্ধু দল যদি আমাকে প্রবঞ্চিত করে দেয়, এরকম একটা ভ্রান্তি সবসময় কাজ করে। বা দেখা গেল যে কোনো দল থেকে বাদ পড়া বা কোনো স্কুলের সক্রিয় অনুষ্ঠান থেকে বাদ পড়া, এই যে বঞ্চনা বা সামাজিক পারিবারিক বিভিন্ন দিক থেকে এই একটা সমস্যা বা ভয় সবসময় কিন্তু একটা কাজ করে তাদের মধ্যে। শিখন ও পরিণমন উভয় কি ধরনের প্রক্রিয়া? শিখন ও পরিণমন উভয় কি ধরনের প্রক্রিয়া? ভালো করে লক্ষ্য করে তারপরে উত্তর করবে। শিখন ও পরিণমন ব্যক্তি নির্ভর, সমাজ নির্ভর, অর্থ বিদ্যালয় নির্ভর, কি নির্ভর প্রক্রিয়া? শিখন ও পরিণমন উভয় ব্যক্তি নির্ভর প্রক্রিয়া হচ্ছে শিখন এবং পরিণমন। শিখন ও পরিণমন হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। তারপরে দেখো, একজন দুর্বল ছাত্রী বারবার পরীক্ষা দেওয়া সত্ত্বেও আশানুরূপ ফললাভ করতে ব্যর্থ হয় এবং অস্বাভাবিক আচরণ করে, তাকে কি ধরনের পরিপূরণ আমরা বলবো? বা ডিফেন্স মেকানিজমও বা পরিপূরণও এটা বলা যায় যে একটি দুর্বল ছাত্রী বারবার পরীক্ষা দেওয়া সত্ত্বেও আশানুরূপ ফল লাভ করতে ব্যর্থ হয় এবং অস্বাভাবিক আচরণ করে, তাহলে এই ধরনের কোন ধরনের প্রতিপূরণ? মানে এই যে একটা দুটো জিনিস এখানে লক্ষ্য করো, একটা হচ্ছে যে ফললাভ করতে ব্যর্থ হচ্ছে, এই কারণে সে অস্বাভাবিক আচরণ করছে, মানে সে তার আশানুরূপ ফল পেল না, এর ফলে কিন্তু সে অস্বাভাবিক আচরণ করছে। এই যে দুটো জিনিস, একটা হচ্ছে ব্যর্থ হচ্ছে আর একটা আচরণ করছে, তাহলে একটা পরিপূরণ করছে, একটা ডিফেন্স মেকানিজম সে পরিপূরণ করছে, তাহলে সেটাকে কি পরিপূরণ বলা হবে? অবশ্যই এটাকে বলা হচ্ছে নেতিবাচক পরিপূরণ। নেতিবাচক পরিপূরণ, কারণ তার ফললাভটা ব্যর্থ হয়েছে বলে সে অস্বাভাবিক আচরণ করছে। এখন যে এটা পরিবর্তিত পরিপূরণ হতো কখন? যখন সে ফললাভ, মনে করো যে শিক্ষাক্ষেত্রে সে ফললাভ করতে ব্যর্থ হচ্ছে কিন্তু খেলাধুলায় সে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে পরিবর্তিত পরিপূরণ বা ইতিবাচক পরিপূরণ, এটা হতে পারে। কিন্তু যেখানে সে ফললাভ করতে ব্যর্থ হচ্ছে এবং তারপরে সে অস্বাভাবিক আচরণ করছে, এটাকে আমরা বলবো নেতিবাচক পরিপূরণ। ইংরেজিতে দুর্বল ব্যক্তি এক ব্যক্তি সর্বদা ইংরেজিতে বলতে প্রয়াসী হয় যদিও তা ভুলে ভরা, এই ধরনের অভিযোজন কৌশলকে বলে? এই ধরনের অভিযোজন কৌশলকে কি বলা হয়? ইংরেজিতে দুর্বল এক ব্যক্তি সর্বদা ইংরেজি বলতে প্রয়াসী হয় যদিও তা ভুলে ভরা, তাহলে এই ধরনের অভিযোজন কৌশল বা ডিফেন্স মেকানিজম আমরা বলি, বা অভিযোজন কৌশল আমরা বলি, সে অভিযোজন কৌশল কোনটি?
ভালো করে দেখো, অভিযোজন কৌশল হচ্ছে ব্যক্তি সর্বদা ইংরেজি বলতে প্রয়াসী হয় যদিও তা ভুলে ভরা। এটা হচ্ছে প্রতিক্রিয়া সংগঠন। প্রতিক্রিয়া সংগঠন, প্রতিক্রিয়া সংগঠনটা কি? ইংরেজিতে দুর্বল এক ব্যক্তি সর্বদা ইংরেজি বলতে প্রয়াসী হয় যদিও তা ভুলে ভরা, এই ধরনের অভিযোজন কৌশলকে আমরা বলবো প্রতিক্রিয়া সংগঠন। এই প্রতিক্রিয়া সংগঠনটা কি? প্রতিক্রিয়া সংগঠন হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে যে তার সেই অবস্থায় করা উচিত নয়। যেমন মনে করো একটি বয়স্ক লোক, তা না, সে বিভিন্ন জায়গা থেকে ব্যর্থ হয়ে সে শিশুদের মতো আচরণ করছে, তাহলে এটাকে আমরা বলবো যে আহ প্রতিক্রিয়া সংগঠন। ঠিক আছে, মানে মনে করো যে সেই ব্যক্তি সেই জায়গায় সক্ষম না বা সেটা আগে করতো, এখন আর পারে না, সেটাকে আমরা মানে সেটা যদি আবার ফিরে আসে সেটাকে আমরা প্রতিক্রিয়া সংগঠন বলি। বা দেখা গেল যে অনেক শোক বা অনেক আনন্দ পাওয়ার পরেও কিছু কিছু ব্যক্তি কিন্তু শিশুদের মতো আচরণ করে, সেটাকে আমরা প্রতিক্রিয়া সংগঠনও বলবো। নাচতে না জানলে উঠোন বাঁকা, এই প্রবাদটি অভিযোজন কৌশলের কোন অভিযোজন কৌশলের উদাহরণ? নাচতে না জানলে আমরা প্রবাদ বাক্য আমরা অনেক সময় এটা ব্যবহার করে থাকি, তাহলে এটা হচ্ছে কোন ধরনের প্রবাদ বাক্য যেটি যে অভিযোজন কৌশলের অন্তর্ভুক্ত? ভালো করে দেখো, ভালো করে দেখো যে নাচতে না জানলে উঠোন বাঁকা, এইটা মানে হচ্ছে যে যে তুমি যে কাজটা পারো না তার মানে সেই কাজটা ভালো না, এই তো বোঝাচ্ছে। তাহলে এইটা যদি বোঝায় তাহলে এটা হবে অপব্যাখ্যান বা অপব্যাখ্যা করা হচ্ছে, মানে যেটা সে পাচ্ছে না সেই কারণে সেটাকে অপব্যাখ্যা করছে, অর্থাৎ সেটাকে দুর্নাম করছে, এটাকে বলা হচ্ছে যে অপব্যাখ্যান। তারপরে দেখো, যখন কোনো ব্যক্তির অসামাজিক প্রবণতা সামাজিকভাবে সমর্থনযোগ্য হলো, যেমন চণ্ডাশোক অশোক পরবর্তী সময়ে ধর্মাশোকে পরিণত হয়, এই ধরনের অভিযোজন কৌশলকে কি ধরনের কৌশল আমরা বলবো? যে আমরা জানি যে সম্রাট অশোক প্রথম অবস্থায় যখন তিনি রাজ্য জয়ের উদ্দেশ্যে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, সেই কলিঙ্গ যুদ্ধের পর হঠাৎ করে তার ভিতরে একটা প্রবল ভাবে পরিবর্তন চলে আসে, অর্থাৎ বলা যায় যে চণ্ডাশোক তার ধর্মাশোকে তিনি পরিণত হয়েছিলেন। বিভিন্ন প্রমোদ ভ্রমণ বা শিকার উদ্যোগ ভ্রমণ তিনি বন্ধ করে দিয়ে ধর্মযাত্রা প্রবর্তন করেছিলেন। সেই কৌশল, সেটা যে হঠাৎ করে যে পরিবর্তন হয়ে যাওয়া, ধর্মাশোকে পরিবর্তন হয়ে যাওয়া, এই অভিযোজন কৌশলকে আমরা কি বলবো? সেই অভিযোজন কৌশলকে আমরা কি বলবো? উন্নীতকরণ। উন্নীতকরণ মানে হচ্ছে যে একটা দিকের জিনিস অন্য দিকে উন্নীত করা। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে, যেমন মনে করো যে একটি ছেলে সে মারপিটে অভ্যস্ত, সবসময় সে মারপিট করতে চায়, অন্যের সাথে লড়াই করতে চায়। এখন তাকে যদি আমি ক্যারাটে প্রশিক্ষণ বা বক্সিং প্রশিক্ষণে যদি আমি তাকে অ্যাডমিশন দিয়ে দিই, তাহলে সে কিন্তু ওই জায়গা থেকে কিন্তু সে সাফল্য লাভ করতে পারবে। খেলাধুলায় বেশি আগ্রহী হলে তাকে অ্যাডমিশন সেই জায়গায় বা সেইভাবে যদি করানো হয়, আঁকায় যদি প্রতিযোগী হয় তাহলে সেইভাবে করানো, তাকে উন্নীতকরণ বা সাবলিমিশন বলা হয়। এই উন্নীতকরণ হচ্ছে এক ধরনের অভিযোজন কৌশল। আঙুর ফল টক, এই প্রবাদ বাক্যটি কোন প্রকারের অভিযোজন কৌশল? আঙুর ফল টক এই ধরনের অভিযোজন কৌশল, এটা একই রকম নাচতে না জানলে উঠোন বাঁকা, এই প্রবাদ বাক্যটার সাথে একদম একই রকম, সেটা হচ্ছে অপব্যাখ্যান, অপব্যাখ্যা। তারপরে দেখো, যখন কোনো ব্যক্তি ইচ্ছা সত্ত্বেও অসামাজিক আচরণকে নিয়ন্ত্রণ করে অভিযোজনে প্রয়াসী হয়, সেই অভিযোজন কৌশল হিসাবে তাকে বলা হয় কোনটি? যখন কোনো ব্যক্তি ইচ্ছা সত্ত্বেও অসামাজিক আচরণকে নিয়ন্ত্রণ করে অভিযোজনে প্রয়াসী হয়, তাকে আমরা কোন ধরনের অভিযোজন কৌশল বলবো? মানে কোনো ব্যক্তি ইচ্ছা থাকা সত্ত্বেও অসামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে বা অবদমন করে, সেটাকে আমরা কি বলবো? অবদমন। অবদমন করছে, এখানে দেখো অসামাজিক আচরণ নিয়ন্ত্রণ করছে মানে অবদমন করছে, অবদমন করে অভিযোজনে প্রয়াসী হচ্ছে, অর্থাৎ সেটা মনের গভীরে পাঠিয়ে দিচ্ছে। পরীক্ষা এবং মূল্যায়নের মধ্যে সম্পর্ক কি? পরীক্ষা এবং মূল্যায়ন এর মধ্যে সম্পর্ক কি হবে? পরীক্ষা মূল্যায়ন একই জিনিস।
নাকি পরীক্ষা মূল্যায়নের একটি কৌশল, নাকি পরীক্ষা মূল্যায়নের ক্ষেত্রে অপরিহার্য, নাকি পরীক্ষা মূল্যায়নের তুলনায় অধিক নির্ভরযোগ্য? কি হবে উত্তর? উত্তর হবে বি, পরীক্ষা হচ্ছে মূল্যায়নের একটি কৌশল মাত্র। পরীক্ষা মূল্যায়নের একটি কৌশল মাত্র। তারপরে 16 নম্বর দেখো, প্রচলিত পরীক্ষায় অসুবিধাগুলি কোনগুলি? প্রচলিত যে পরীক্ষা আমাদের রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই পরীক্ষার অসুবিধাগুলো কি? দেখো, প্রচলিত পরীক্ষায় যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো কি কি? নম্বরদানের দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, নির্ভরযোগ্যতা পরিমাপ জানা যায় না, যথার্থ পরিমাপ করা হয় না। তাহলে উপরের সবগুলি কিন্তু এগুলি উত্তর। যে প্রচলিত যে পরীক্ষাগুলো রয়েছে, দেখা গেল রেজাল্ট বার করতে অনেক টাইম লাগছে, আবার নির্ভরযোগ্যতা যথার্থতা তুমি পরিমাপ করতে পারবে না, কারণ সেগুলো শিক্ষক নির্মিত। এক্ষেত্রে যথার্থ পরিমাপ বা নির্ভরযোগ্যতা পরিমাপ করার জায়গা নেই বা ক্ষেত্র নেই বললেই চলে। নিম্নে কোনটি সঠিক নয়? কি চাইছে? নয় চাইছে মূল্যায়নের কৌশল হিসাবে পরীক্ষা। ভালো করে দেখো, নিম্নে কোনটি সঠিক নয়, নেগেটিভ চাইছে। মূল্যায়নের কৌশল হিসাবে পরীক্ষা কোনটি? পরীক্ষা সম্পর্কে কোনটি সঠিক নয়? দেখো, পরীক্ষা সম্পর্কে এইটা সঠিক নয়, বাদ বাকিগুলো পড়ে দেখো। নম্বরদানে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, পরীক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য থাকে, টিচারে টিচারে ভ্যারি করে যেগুলো নাম্বারগুলো। তারপরে যুক্তি সহকারে উত্তরদানের ক্ষমতা পরিমাপ করা যায়, এটাও ঠিক। অর্জিত জ্ঞানের শুরু শেষ সম্পর্কে অবহিত করা যায়, বিভিন্ন ধরনের মুক্ত প্রশ্ন রেখে তাদেরকে অর্জিত জ্ঞান কতটুকু, কোথা থেকে শুরু হয়েছে, শেষ কোথায়, এগুলো আমরা জানতে পারি। কিন্তু এটা আমরা বলবো না যে পরীক্ষা সবসময় নৈর্ব্যক্তিক হবে। নৈর্ব্যক্তিক মানে ব্যক্তিগত প্রভাব পড়বে না, এটা আমরা জোর দিয়ে বলতে পারবো না। ঠিক মূল্যায়নের কৌশল হিসাবে পরীক্ষা। 18 নম্বর দেখো, বর্তমানে অধিকাংশ পরীক্ষার প্রশ্নগুলি রচনাত্মক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, উপরের সবগুলি। অধিকাংশ পরীক্ষার প্রশ্নগুলি কেমন? দেখো, উপরের বর্তমানে অধিকাংশ পরীক্ষার যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুল কলেজে, যেটা ভালো করে লক্ষ্য করবে যে এগুলো রচনাত্মক হয়, সংক্ষিপ্ত হয়, অতি সংক্ষিপ্ত আমরা দেখতে পাই। তাহলে উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর হতে পারে, উপরের সবগুলি। 19 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? রচনাত্মক পদের ক্ষেত্রে, রচনাত্মক মানে হচ্ছে বড় প্রশ্ন, সেটার ক্ষেত্রে আমাদের কোনটি সঠিক নয়? রচনাত্মক মানে হচ্ছে যে বড় প্রশ্ন, যেগুলো আমরা দীর্ঘ প্রশ্ন আমরা বলতে পারি, উত্তরগুলি দীর্ঘ হয়, এটা সঠিক। নম্বরদান নৈর্ব্যক্তিক হয় বা ব্যক্তিগত প্রভাব পড়ে না, এটা সঠিক নয়। মুখস্থ শক্তির প্রাধান্য দেখা যায়, এটাও সঠিক। বিষয় জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া সহজ, এটাও সঠিক। তাহলে উত্তর যেটা নয় বলেছে, তাহলে উত্তর আমি কোনটা করব? উত্তর হচ্ছে নম্বরদান নৈর্ব্যক্তিক হয়, এটা আমরা সঠিক নয়, এক্ষেত্রে উত্তর এটা। তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি মনোযোগের কোন ধরনের নির্ধারকের মধ্যে পড়ছে? তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি যে মনোযোগের কোন ধরনের নির্ধারকের মধ্যে পড়ছে? উত্তর করো, একদম সহজ। তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি মনোযোগের হচ্ছে বস্তুগত নির্ধারকের মধ্যে পড়ছে। কারণ আমরা জানি কোন বস্তুর তীব্রতা তার কতটা আয়তন জুড়ে থাকে, কত সময় স্থায়িত্ব হয়, কতটা ডিফারেন্ট, এগুলো সব বস্তুগত নির্ধারকের মধ্যে পড়ছে। যেগুলো আমরা খুব গাঢ় রং প্রতি আমরা আকৃষ্ট হই, হ্যাঁ, একটা আয়তন কতটা আয়তন জুড়ে থাকে তার প্রতি স্থায়িত্ব হয়। যখন আমরা খেলার সময় দেখি যে বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি স্থায়ী হয়, সেটার প্রতি আমাদের মনোযোগ চলে যায়। এগুলো হচ্ছে সবই বস্তুগত নির্ধারকের মধ্যে পড়ছে। এবং দেহগত নির্ধারকও রয়েছে, যেমন বিভিন্ন ধরনের সেন্টিমেন্ট, অভ্যাস, এগুলো ব্যক্তিগত নির্ধারক বা দেহগত নির্ধারক আমরা বলি। জৈবিক নির্ধারকও রয়েছে, যেমন ক্ষুধা, হ্যাঁ, ঘুম, এগুলো।
নিচের কোনটি অতি প্রাচীন এবং অধিক ব্যবহৃত বুদ্ধি অভিক্ষা যা প্রাথমিকভাবে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রণয়ন করা হলেও পরে বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল? কোনটি অতি প্রাচীন এবং অধিক ব্যবহৃত বুদ্ধি অভিক্ষা? বুদ্ধি অভিক্ষা বা বুদ্ধি পরীক্ষা বা ইন্টেলিজেন্ট টেস্ট কোনটি, যেটি প্রথম দিকে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল এবং পরে কিন্তু বয়স্কদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, সেটি কোনটি? ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের একদম শেষেরটা স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্ট টেস্ট, যেটা শুরু হয়েছিল আমাদের প্রথম প্রাচীন এবং বিনে ইন্টেলিজেন্ট সাইমন বিনে স্কেল, আমরা বিভিন্ন ধরনের স্কেলগুলো পড়ে থাকি সেগুলো। 22 নম্বর দেখো, ড্যাশ হলো অপসারী চিন্তন ক্ষমতার সঙ্গে যুক্ত কতগুলি বৌদ্ধিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয় যাদের সমবেত প্রভাবে ব্যক্তি তার কর্মফলে সম্পূর্ণভাবে অভিনবত্ব প্রকাশ করে। কি পয়েন্ট যেগুলো সেগুলো মনে রাখবে। অভিনবত্ব প্রকাশ করে কোথায়? কর্মফলে। তাহলে বৌদ্ধিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয় যেটা তার অভিনবত্ব প্রকাশ করে, সেটি কোনটি? সেটি হবে কি? মনোযোগ, মনোভাব, প্রেরণা নাকি সৃজন ক্ষমতা নাকি ব্যক্তিত্ব? উত্তর হবে সৃজন ক্ষমতা, যেটা আমরা ক্রিয়েটিভিটি বলি, যার ফলেই কিন্তু অভিনবত্ব প্রকাশ পায়। আমাদের সেপ্টেম্বরের বিভিন্ন লাইভ ক্লাস যেগুলো রয়েছে ইউটিউবে, যারা টেট ছাড়া অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই রুটিন ফলো করে বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু তারা করতে পারো। 22 নম্বরটা দেখে নাও কি বলছে। গার্ডেনার প্রস্তাবিত বুদ্ধির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, 23 নম্বর এটি। শিক্ষাগত তাৎপর্য কোনগুলি? ভালো করে লক্ষ্য করো, শিক্ষাগত তাৎপর্যের মধ্যে গার্ডেনার প্রস্তাবিত যেমন ভাষাগত বুদ্ধি, যুক্তি, গাণিতিক বুদ্ধি বিদ্যালয়ে পঠন পাঠনে বিশেষ অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দরকার হয় ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ধরনের ম্যাথের ক্ষেত্রে। অন্তব্যক্তি বা আন্তঃব্যক্তি বুদ্ধির শিক্ষার মূল্য বিশেষ গুরুত্বপূর্ণ, এবং টিচার স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে ব্যক্তি বুদ্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধির শ্রেণী অনুযায়ী আদর্শ বুদ্ধি অভিক্ষা প্রস্তুত করা কিন্তু সহজ হবে। তাহলে উপরের কিন্তু সবগুলি কিন্তু উত্তর হবে, উপরের সবগুলি শিক্ষাগত তাৎপর্য এগুলো। 24 নম্বর দেখো, গার্ডেনারের মত অনুযায়ী শিক্ষক শ্রেণীকক্ষে বিষয়বস্তুকে এমন ভাবে উপস্থাপন করবেন যাতে কোন ধরনের বিষয়বস্তুকে এমন ভাবে উপস্থাপন করবেন যাতে কোনটির সুযোগ বেশি করে পাওয়া যায়? দেখো, গার্ডেনার প্রস্তাবিত যে সমস্ত বুদ্ধি রয়েছে সেই বুদ্ধির সমস্ত যে ভাগ, শুধুমাত্র কিছু কিছু জিনিস আমরা আংশিকভাবে নেব না, আমরা সম্পূর্ণভাবে, যেটা উত্তর, অর্থাৎ বুদ্ধির সমস্ত শ্রেণীগুলি অনুশীলিত হওয়ার যাতে সুযোগ সেই তার বিদ্যালয়ে পায়, সেটাই কিন্তু ব্যবস্থা করা উচিত। 26 নম্বর দেখো, 25 নম্বর দেখো, কোনটি সঠিক নয়? শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার তাৎপর্য কোনটি? কোনটি সঠিক নয় বলেছে? তাহলে অভিক্ষার তাৎপর্য যেটি হবে না সেটি বলো। ভালো করে দেখো, শিক্ষার উদ্দেশ্য স্থির করা বুদ্ধি অভিক্ষা তাৎপর্য নয়, বাদ বাকিগুলো সঠিক। শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ক্ষমতা নির্ধারণ করা, শিক্ষা পরিকল্পনা বুদ্ধি স্তর অনুযায়ী পরিকল্পনা করা, পাঠ্যক্রম নির্দেশনায় ব্যবহার করা, এগুলো সবই ঠিক। কিন্তু শিক্ষার উদ্দেশ্য স্থির করা এটা বড় বৃহৎ জিনিস, এটা বুদ্ধি অভিক্ষার এর মধ্যে পড়ছে না, বা ওই ক্যাপাসিটির মধ্যে পড়ছে না, বা এরিয়ার মধ্যে পড়ছে না। 26 নম্বর দেখো, স্টানবার্গের বুদ্ধি তত্ত্বের সঙ্গে বুদ্ধির অন্যান্য তত্ত্বের মধ্যে পার্থক্য কোথায়? স্টানবার্গের যে বুদ্ধি তত্ত্ব রয়েছে তার সাথে অন্যান্য তত্ত্বের পার্থক্য কোথায়? ভালো করে দেখো, বুদ্ধির অন্যান্য তত্ত্বগুলো যেগুলো প্রধানত উপাদান ভিত্তিক, স্টানবার্গের তত্ত্ব প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত, সেগুলো উপাদান ভিত্তিক বুদ্ধি যেগুলো রয়েছে। স্টানবার্গের বুদ্ধির 3 প্রকার উপাদান আমরা বলেছিলাম, সেই উপাদানের সাথে অন্যান্য বুদ্ধিগত উপাদান যেমন থর্নডাইক, স্পিয়ারম্যান, তাদের সাথে অন্তর্ভুক্ত। এবং স্টানবার্গের বুদ্ধির ব্যবহারিক প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন, অন্যান্য তত্ত্বগুলি তার তাত্ত্বিক বিশ্লেষণ করে ছেড়ে দিয়েছে। স্টানবার্গ তত্ত্বে বুদ্ধির অভিক্ষার উপর বিশেষ গুরুত্ব করেছেন, ইনি গুরুত্ব, এই দুটোই সঠিক হবে। তাহলে উত্তর হবে 1 এবং 2 সঠিক, এই দুটোই। 27 নম্বর দেখো, 150টি উপাদানের বিন্যাস। 150টি উপাদান, এই জায়গাটা একটু মিস্টেক রয়েছে। গিলফোর্ডের, যেটা আমরা বলি গিলফোর্ডের
তত্ত্বের যে এসওআই মডেল, গিলফোর্ডের যে এসওআই মডেল, সেই এসওআই বুদ্ধির তত্ত্বে যে 150টি উপাদানের কথা তিনি বলেছেন, সেই 150টি উপাদানের বিন্যাসটা কেমন। গিলফোর্ডের এসওআই বুদ্ধির তত্ত্বের যে 150টি উপাদানের বিন্যাস, আমি কি বোঝাতে পারছি? এসওআই মডেল অর্থাৎ ত্রিমাত্রিক যে বুদ্ধির তত্ত্ব গিলফোর্ডের, সেখানে যে তিনি 150টি উপাদানের বিন্যাস বলেছেন 3টি মাত্রার বিভক্ত করে, সেই 3টি মাত্রার বিভক্ত সেই উপাদানের বিন্যাস কেমন হবে ভালো করে লক্ষ্য করো। উপাদানের বিন্যাস যেটা দেখো 5, 5, 6, এই ক্ষেত্রে উপাদানের বিন্যাস এমন হবে যে প্রথমে রয়েছে যখন প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং ফলাফলগত মাত্রা। তাহলে প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, ফলাফলগত মাত্রা, এই উপাদানগুলি এইভাবে বিভক্ত। অর্থাৎ বিষয়বস্তুগত মাত্রায় 5টি, উৎপাদনগত মাত্রায় 5টি, বিষয়বস্তুগত মাত্রায় 5টি এবং ফলাফলগত মাত্রায় 6টি উপাদান রয়েছে। অর্থাৎ 150টি উপাদানের বিন্যাস এইভাবে হয়েছে। মেকানিক্যাল ইন্টেলিজেন্সের কথা কে বলেছেন? মেকানিক্যাল ইন্টেলিজেন্সের কথা কে বলেছেন ভালো করে লক্ষ্য করো। মেকানিক্যাল ইন্টেলিজেন্সের কথা বলেছেন থর্নডাইক বলেছেন মেকানিক্যাল ইন্টেলিজেন্সের কথা। 29 নম্বর দেখো, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বে প্রথম কয়টি উপাদান ছিল? গিলফোর্ডের যে ত্রিমাত্রিক তত্ত্ব রয়েছে সেখানে প্রথমে কয়টি উপাদান ছিল? 121, 120, 150, 180। কি হবে? গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব প্রথম কয়টি উপাদান ছিল? উত্তর কি হবে? উত্তর হবে 120টি উপাদান প্রথমে কিন্তু ছিল। গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বে 120টি উপাদান ছিল। শ্রবণগত উপাদানটি কোন মাত্রার অন্তর্গত? শ্রবণগত উপাদান একটা বিষয়বস্তু, ফলাফল, প্রক্রিয়াগত, এই যে মাত্রা, ডাইমেনশন, এই ডাইমেনশনের মধ্যে কোনটির অন্তর্গত? শ্রবণগত উপাদান। দেখো এটা হবে বিষয়বস্তুগত মাত্রার অন্তর্ভুক্ত হচ্ছে শ্রবণগত উপাদানটি। আমরা 3টি মাত্রা জানি, প্রক্রিয়াগত, বিষয়বস্তুগত এবং ফলাফলগত মাত্রা। এবং বিষয়বস্তুগত মাত্রার মধ্যে রয়েছে দেখো 5 ধরনের: দৃশ্যগত, শ্রবণগত এবং সাংকেতিক, অর্থগত, আচরণগত, এই 5টি রয়েছে। অর্থাৎ আমাদের মানে বিষয়বস্তুগত মাত্রার মধ্যে শ্রবণগত উপাদানটি পড়ছে, এখানেই লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। তাহলে গেল এ পর্যন্ত। কার কতটা হলো অবশ্যই জানাবে। এছাড়া আমি আবারও বলছি, আমাদের টেট ফাউন্ডেশন 2024-এর জন্য ব্যাচ শুরু হয়েছে অলরেডি। তোমরা যারা এনরোল করনি বা জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে নেবে। এছাড়া আমাদের বিভিন্ন মক টেস্ট এবং পিডিএফ এর ব্যবস্থা কিন্তু রয়েছে। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। অবশ্যই কমেন্টে জানাবে কার কতটা হলো বা কোন কোন জায়গায় সমস্যা তোমাদের হয়েছে।